আপনাদের সঙ্গে তো দিল্লির সম্পর্ক আরো গভীর এবং নিবিড়, এটাই বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে আলোচনা। আপনারা এই সফরকে কিভাবে দেখছেন? না, আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক নিবিড়, আর কারো নিবিড় হবে কেন? এগুলো প্রোপাগান্ডা, মাঠে অনেক কিছু আছে। আপনাদের চেয়ারম্যান ভারত সফরে এসে বলেছেন যে সবকিছু গোপন থাকবে, ঠিক আছে, ওটা তো এই বিষয়ে অসংখ্য ব্যাখ্যা দিয়েছি, এটা আজকে কতটা রিলেভেন্ট আমরা জানি না। জনাব তারেক জিয়াও তো বলেছেন আমি বাংলাদেশে যেতে পারছি না, আমার অনেকগুলো ফ্যাক্টর আছে। কি কি ফ্যাক্টর আজ পর্যন্ত বললেন? আমাদের দল থেকে বলছি, পাবলিকলি তো আজ পর্যন্ত বলেনি কোন বাধার কারণে উনি আসতে পারেননি, কে তাকে আটকালো বলটা শুনতে চাই। শুনতে চাই কোন দেশ তাকে আটকিয়েছে আর কি করে এটা সমাধান হবে। উনি বলেন যে কোন দেশের বাধা, অনেকগুলো উনি বলেছেন না, উনি বলেছেন যে আমার দেশে ফেরাটা আমার নিজের ওপর ইচ্ছাধীন না। ওনাকে কথাটা রেলিভেন্টলি বলতে হবে, এটা তো জারি গান না যে ওনার বলার পরে আরেকজন গান গাবে। ওনার কথা জারি গান, দুটোই জারি গান। শুনেন, এখন যেটা বলছি, প্রথম কথা হচ্ছে ভারত বাংলাদেশ একটা বাস্তবতার রিলেশন। বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার সময় ভারতের অকুণ্ঠ সমর্থন ছিল, এবং সেই সময় নিক্সন কিসিঞ্জার থাকা সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সহযোগিতা করেছেন প্রচণ্ড ঝুঁকি নিয়ে, এবং এরপরে বঙ্গবন্ধুর এক কথায় পুরো সেনাবাহিনী চলে গেছে, 1 ইঞ্চি জায়গা ভারত নিয়ে যায়নি। সেই রিলেশনটা পরবর্তীতে জনগণ টু জনগণ ছিল না। এটার পিছনে কারণ হচ্ছে 91, 96, 2001 পর্যন্ত তো সব ঠিক ছিল, এক গভর্নমেন্ট আসছে, আবার 5 বছর পর আরেক গভর্নমেন্ট আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে, ফাইন, চমৎকার। 2001-এর পরে কি হলো যেটা ভারতকে এত বেশি সে কি করে তুললো? একটা হচ্ছে 63টা জেলায় বোম ফুটলো, আর একটা হলো 10টা অস্ত্র পাওয়া গেল, যেটা অবভিয়াসলি আমরা যেটা মনে করি ভারতের ভিতরেই ঢোকানো হতো, নাহলে কোত্থেকে আসলো, কেন আসলো? এবং সেই সময় তো ফোন কলগুলো পড়ে আমরা দেখলাম যেটা গভর্নমেন্টের কিছু অংশ ইনভলভ ছিল, নোয়িংলি আননোয়িংলি, প্রাইম মিনিস্টার জানতেন কিনা আমরা জানি না, কিছু অংশ ইনভলভ ছিল। আর হলো 1,28,00,000 ভুয়া ভোটার করে ভোটকে নিয়ন্ত্রণ করে জামাত বিএনপি আবার ক্ষমতা আসার চেষ্টা করলো। তাহলে ওই যে 91-র যে সেটেলমেন্টটা, ওইটা কিন্তু নষ্ট হয়ে গেল, 111 আসলো। এরপরে ভারত স্বাভাবিকভাবেই হয়তোবা চেয়েছিল বারবার আওয়ামী লীগ থাকুক। এটার কারণে বাংলাদেশের জনগণের মনে হয়েছে 14, 18, 24 এই 3টা ভোটের দায় বাংলাদেশের মানুষ ভারতকে দেয়, এইটা ভারতকে কাটাতে হবে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটারের বর্ডার, এই বর্ডারটা পিসফুল রাখতে হবে দুই দেশের স্বার্থে। শুধু কাঁটাতারের বেড়া দিয়ে তো আর বন্ধুত্ব হবে না বা নিরাপত্তা হবে না। জাতীয় পার্টিও দুষ্ট না, সেটা তো আপনি বলছেন। 18 সালে তো বিএনপিও ভোট করেছে, 96 সালে তো বিএনপিও 15 ফেব্রুয়ারি ভোট করেছে। এগুলো ইরিলেভেন্ট, এই বর্তমান কন্টেস্টে এগুলো ইরিলেভেন্ট, সময় নষ্ট করছেন আপনি এগুলো বলে। এখন ভারতের সাথে রিলেশনশিপ রাখতে হয়। বাংলাদেশে একটা চমৎকার রাজনীতি আছে, আপনি ভারতকে চরম গালিগালাজ করে ভোট বাড়াবেন, আবার ক্ষমতায় গিয়ে ভারতের সাথে বন্ধুত্বের জন্য পাগল হয়ে যাবেন। এটা রাজনৈতিক বাস্তবতা। বিএনপি ট্রানজিট করেছেন এক সময়, ট্রানজিট চুক্তি তো বিএনপির করা, হুইচ ইজ রাইট, রং কিছু না। ভারতকে এখন যেটা মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে বিএনপি করেছে, আমি এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। ট্রানজিট চুক্তি শেখ মুজিবুর রহমান আমল, ওটাই ভারত বাস্তবায়ন করে না বলে এটা পরবর্তীতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, কিন্তু মানে বিএনপি একসময় ট্রানজিটের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেছে, সেটা বলতে পারে। পরে দেখা গেছে যে ট্রানজিটে তাদের সম্মতি ছিল। 2003 সালে বিএনপি কখনোই ট্রানজিট চুক্তি জেনে শুনে কথা বলেন। হ্যাঁ, 3 সালে একটা ডকুমেন্টে সাইন করেছিল বিএনপি, যেটা ট্রানজিট ছিল। আচ্ছা, আমি দেখাবো আপনাকে ডকুমেন্ট। এখন ভারতের যেটা করতে হবে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটা উন্নয়ন ঘটাতে হবে। বাংলাদেশের মানুষ যেন মনে না করে ভারত একটি দলকে ভালোবাসে, ভারত একটি দলের পক্ষে। যেমন এই সামনে যে চুক্তিটি হবে আমাদের গঙ্গা চুক্তি, এটি এর আগে শেখ হাসিনার আমলে হয়েছিল। এখন যদি জনাব তারেক জিয়ার আমলে এটা হয়, তাহলে মানুষ মনে করবে না ভারত বাংলাদেশে কে সরকার আসলো এটা ভারতের কাছে কনসার্ন না, ভারতের সিকিউরিটি কনসার্নটা ভারতের কনসার্ন হতে পারে। এটা যৌক্তিক যে বাংলাদেশ থেকে যদি কোনো জঙ্গিবাদ হয়, অস্ত্র তৈরি করা হয়, 7 সিস্টার, যেমন ইউনুস গভর্নমেন্ট আসার পরে তো ভারত সরকার তাকে সমর্থন দিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল ডক্টর ইউনুসের খুব কাছের লোকজন 7 সিস্টার দখল করে ফেলবো, হেঁটে হেঁটে দিল্লি যাবো, ক্যালকাটা দখল করে ফেলবো। ডক্টর ইউনুস নিজেও 7 সিস্টার নিয়ে মন্তব্য করলেন। এখন রাষ্ট্রীয় পর্যায়ে শপথবদ্ধ সাংবিধানিক পদের ব্যক্তিরা যখন আরেকটা রাষ্ট্রের রাজ্য নিয়ে কথা বলবে, তখন তো তার সাথে আর ওয়ার্কেবল রিলেশন থাকবে না। তো আমার কাছে মনে হয়েছিল যে ভারতের কাছে এক পর্যায়ে মনে হয়েছিল যে কোনো মূল্যে ইউনুস সরকারে চলে যেতে হবে, এবং সেটা একটা ইলেকশনের মাধ্যমে। তো সেখানে অবশ্যই বিএনপি তাদের জন্য একটা সুবিধাজনক দল, মধ্যপন্থা, মুক্তিযুদ্ধের মোটামুটি সপক্ষের,
বিএনপি ক্ষমতায় আসায় ইন্ডিয়া অখুশি হওয়ার কিছু আমি দেখি না, এবং সম্পর্কটা উন্নয়ন হবে। জনাব তারেক যে অত্যন্ত ভাগ্যবান, তিনি এই কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। এটাকে তিনি কতটা গভীরে নিয়ে যাবেন, তার গভীরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে, কিন্তু সেই দৃঢ়তায় লিডারশিপ, তার পার্টি সাপোর্ট লাগবে। কারণ বাংলাদেশে ভারতের দালাল, এটা কিন্তু একটা ভোটে ব্যাপক নেগেটিভ প্রপাগান্ডা, যেটা আমরা ফেস করি অকারণে। আমরা ভারতের কোনো দালালি করিনি, আমরা ফ্যাক্ট দিয়ে দেখাতে পারবো, আমরা বাংলাদেশের দালালি করি। তো আমরা দেখাতে পারবো যে এরশাদের 8 বছরে এমন কোনো চুক্তি হয়নি যেখানে আমরা আমাদের স্বার্থ রক্ষা ক্ষুণ্ণ করে ভারতের স্বার্থ রক্ষা করেছি। সমান সমান ছিল। জিয়াউর রহমান আমলেও তাই। জিয়াউর রহমান এবং এরশাদের আমলে কোনো পুশিন হতো না, কোনো রোহিঙ্গা সমস্যা ছিল না। আর নেক্সট হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আমরা ভারতের অকুণ্ঠ সমর্থন চাই। ইউনূস গভর্নমেন্ট যখন আসলো, আমাদের মনে হয়েছিল ওনার যেহেতু একটা ইন্টারন্যাশনাল লেভারেজ আছে, উনি এটা সমাধান করতে পারবে, কিন্তু উনি এটার বিষয়ে কোনো কিছুই করতে পারেননি। উনি বরঞ্চ করিডোর নিয়ে আসছে। কোথায় রোহিঙ্গা, আমরা যদি একটু 7 এবং 8 তারিখ যে পররাষ্ট্রমন্ত্রীর সফরের দিকে তাকাই, সেখানে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় যে বাংলাদেশে এখন তেল দরকার। শেখ হাসিনার রেখে যাওয়া চুক্তি অনুযায়ী এখন তেল নিতে হবে। শেখ হাসিনাকে গালি দেওয়া বর্তমান সরকার, এটাও রাষ্ট্রীয় স্বার্থ। ওই চুক্তিটা যে গুরুত্বপূর্ণ ছিল, এখন বোঝা যাচ্ছে যে দেশের ক্রাইসিস হলে নিয়ারেস্ট নাইবারের কাছ থেকে আপনি এসেনশিয়াল কমোডিটি নেবেন, এটা তো স্টেটসম্যানশিপ। এখন তেল যদি ভারত দেয়, এটা আমাদের জন্য একটা স্বস্তিদায়ক হবে। এবং আমাদের প্রচুর ভিসা, এদেশের ভিজিট ভিসা না হওয়ার কারণে প্রচুর মানুষ ইন্ডিয়া যেতে পারছে না। চিকিৎসা ভিসাটা আরও সিম্পল করা উচিত। এই যে মানবিক ব্যাপারগুলো তো খুব ইম্পর্টেন্ট। তো আমরা মনে করি এক ভিজিট ভিসা বন্ধ হওয়ার কারণেও কিন্তু দুই দেশের অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়েছে। এর সাথে টিকিট বিক্রি, এর সাথে এয়ারপোর্টের বিজনেস সব কিছু ইনভলভ। অনেকে বলে যে ভারতের চিকিৎসা না হলে চায়নায় হবে, ব্যাংককে হবে। আসলে এটা কোনো রিয়েলিস্টিক সমাধান না। দরিদ্র মানুষের জন্য এখনও ক্যালকাটা চেন্নাই হচ্ছে, ট্রেন পথে গেলে, বাস পথে গেলে তার 3-4 হাজার টাকায় ক্যালকাটা যেতে পারে এবং চিকিৎসা করে আসতে পারে। গরিব মানুষের জন্য এটা। আর বাংলাদেশের এই সক্ষমতা হতে অনেক দিন লাগবে, যখন আর কোনো দেশে আমাদের চিকিৎসায় যেতে হবে না। এগুলো রিয়েলিস্টিক আর কি। আমরা যখন এই কথাগুলো বলতাম, তখন অনেকে বলতো চায়না এসে হসপিটাল করে দেবে, হলো না তো একটা হসপিটাল। তো এগুলো সক্ষমতা না, সক্ষমতা করার জন্য আমাদেরকে এই জিনিসগুলোকে আস্তে আস্তে আগাতে হবে। তো যতদিন পর্যন্ত এই সক্ষমতা হচ্ছে না, ততদিন পর্যন্ত অবশ্যই সবসময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমি এটা শেষ করে দিচ্ছি, এদেশের রাজনীতিতে একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে, মানে ভারতকে গালি দিলে খুব দ্রুত পপুলার হওয়া যায়, এবং অনেক রাজনীতিবিদ চিপ পপুলিজমের জন্য সেই রাস্তায় হাঁটে।